তিনি রবীন্দ্রনাথ। মৃত্যুর এতগুলো বছর পার করার পরেও যার গান আজও সমানভাবে প্রাসঙ্গিক। আমাদের প্রতিদিনের জীবনযাপনের সবটা জুড়ে রয়েছেন তিনি। আমাদের বোধহয় দৈনন্দিন জীবনে এমন কোনো অনুভূতি নেই যা তার সৃষ্টিতে ধরা দেয় না। এবার আমরা যাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো, তার প্রসঙ্গে রবীন্দ্রনাথের কথাই আমরা বলতেই পারি, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। এমন একজন মানুষ যার অনুভবে, মননে, চিন্তায় সবটা জুড়ে রয়েছে গান। আমাদের মধ্যে আছেন খুব শ্রদ্ধার মানুষ, প্রাণের মানুষ, শ্রী শুভপ্রসাদ নন্দী মজুমদার। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। মেঘের ছায়ায় অন্ধকারে রেখেছি ঢেকে আরে, মেঘের অন্ধকারে রেখেছি ঢেকে আরে, এই যে আমার সুরের ক্ষেতের প্রথম সোনার ধান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান। জেনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। জেনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমার ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তবু বিস্মৃতি শ্রুতের প্লাবনে, এ গান আমার শ্রাবণে শ্রাবণে তবু বিস্মৃতি শ্রুতের প্লাবনে, ফিরি
ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, বহি তব সম্মান বাদল দিনের প্রথম কদম করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম করেছ দান, বাদল দিনের প্রথম কদম করেছ দান। কবির আসলে একজন কবি বলছিলেন কিছুদিন আগে যে কেন কবিতা লিখি। তিনি বলছিলেন যে কিছু কবি নিশ্চয়ই খ্যাতি পান, কিন্তু খ্যাতি পেলেই যে প্রীতি পাবেন তা নাও হতে পারে। ফলে একজন কবির সারা জীবনে আকাঙ্ক্ষা থাকতে পারে পাঠকের প্রীতির। সুতরাং একজন কবি কিংবা গায়ক শেষ পর্যন্ত সে চায় একটা নিবিড় শ্রবণ, যে নিবিড় শ্রবণ তাকে একটা প্রীতির অনুভূতি দেয়। এই গাইছিলেন মহুয়া কোলাহল তো বারণ হলো, আসলে সেটা কবিরই কথা। আমরা উদযাপন চাই, মানুষ চাই, মুখরতা চাই, কোলাহল চাই না। আমাদের সমাজের চারপাশ শিল্প, সংস্কৃতি, রাজনীতি ভীষণ রকমভাবে কোলাহল মুখর। একটু নিভৃতি, একটু একান্ত, একটু আকাশের দিকে একান্তে তাকিয়ে থাকা, একটুখানি ছটফটানি থেকে মুক্ত হওয়া, সবসময় কি হলো কি হলো উদ্বেগ ছেড়ে বেরিয়ে শিল্পের কাছে আনত হওয়া। যেমন রবীন্দ্রনাথ মেঘের দিকে তাকিয়ে থাকতে গিয়ে আষাঢ়ের তার কালিদাসের কথা মনে পড়ে। আর আজকের এই কবির অনুষ্ঠানে এসে আমার রবীন্দ্রনাথের এই গানটি মনে পড়ে, যখন প্রথম বর্ষার আকাশের কোণের এক খণ্ড কালো মেঘ দেখে দূর দূর থেকে ভেসে আসা সেই কালিদাসের মেঘকে মনে পড়ে। আমাদের মেঘ এসেছিল, বৃষ্টি আসেনি, বৃষ্টির প্রার্থনায় গাই গান। বহু যুগের ও পার হতে আষাঢ় এলো, এলো আমার মনে, কোন সে কবির ছন্দ পাতে ঝড় ঝড় পরিসরে বহু যুগের ও পার হতে আষাঢ় এলো, এলো আবার মনে, কোন সে কবির ছন্দ পাতে ঝড় ঝড় পরিসরে বহু যুগের ও পার হতে আষাঢ় এলো।
যে মিলনের মালা কুলি ধুলায় মিশে কোলো ধুলি। মনিটরে ভোকালটা একটু বাড়ান, গলায় চোট লাগছে। যে মিলনের মালা কুলি ধুলায় মিশে কোলো ধুলি অন্ধকারি ভেসে আছে আদি সজল সমীরণে ঝড়ো ঝড়ো পুরিশনে বহু যুগের ওপার হতে আষাঢ় এলো। সেদিন এমনি মেঘের ঘটা রে বারতির তীরে এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে মালবিকা অনিপিখে চেয়েছিল পথের দিকে সেই চাহনি এলো ভেসে কালো মেঘের ছায়ার সনে ছড়ো ছড়ো পুরিশনে বহু যুগের ওপার হতে আষাঢ় এলো। এলো আমার মনে কোন সে কবির ছন্দ বাজে ঝড়ো ঝড়ো পুরিশনে বহু যুগের ওপার হতে আষাঢ় এলো। এবার একটু অন্য গান, একটু দুঃসাহস। গানগুলো তো কবিতাই, কিন্তু সব কবিতা তো আর গান হয় না। তো আমাদের বাংলা গানে পরম্পরায় কবিতায় সুর আরোপ করার অনেক ইতিহাস আছে। সুকান্ত ভট্টাচার্য অনেক গান লিখেছিলেন, বন্ধু সলিল চৌধুরীকে বলেছিলেন সুর করার জন্য, কিন্তু সলিল চৌধুরী তখন একটা অন্য ধরনের সাংগীতিক পরীক্ষা নিরীক্ষার মধ্যে নিয়োজিত, ফলে তিনি সুকান্ত ভট্টাচার্যের গানগুলো সুর করলেন না। তার মনে হলো ওগুলো ভীষণ রবীন্দ্রনাথ, সেই জন্য তিনি কবিতার সুর করেছিলেন, প্রথমে অবাক পৃথিবী। সেই থেকে আমাদের কবিতা সুর করার পরম্পরা। এরও আগে রবীন্দ্রনাথের কবিতায় পঙ্কজ মল্লিক সুর করেছিলেন। তো আমি কিছু কবিতায় সুর করেছি, কখনো কখনো প্রয়োজনে, অনুষ্ঠানের প্রয়োজনে, আর কখনো কখনো আচমকা হয়ে গেছে। শক্তি চট্টোপাধ্যায় একটি কবিতা, এটা পরে আমি শুনলাম আর অনেকে সুর করেছেন। যদি জানতাম কখনো আমি সুর করার চেষ্টা করতাম না। তা আমার জন্ম হচ্ছে আসামের, মানে তৎকালীন আসামের শিলং, এখন মেঘালয়ের শিলংয়ে, আর মামার বাড়ি ছিল শিলচরে। প্রতি বছর শীতকালে আমরা এই পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে শিলচরে আসতাম। তো ওই পাহাড়ি রাস্তাটা আমার একটা আশৈশব জীবনের একটা সঙ্গী। তা আমি যখন খুব ছোট ছিলাম, তখন শারদ আনন্দবাজারে শক্তি চট্টোপাধ্যায়ের উপন্যাস বেরিয়েছিল, তার নাম ছিল অবনী বাড়ি আছে।
তখনও কবিতাটি হয়নি। সে অবনী বাড়ি আছে উপন্যাসের যে ছবি ছিল, সেই ছবিটা ছিল দুটো বড় বড় কাঠার পাটাতনওয়ালা দরজা আর আড়াআড়ি করে লেখা অবনী বাড়ি আছে। তো সেই আমার কিশোর বয়সে মনে হতো যে নিশ্চয়ই কেউ এসে অবনীবাবুর বাড়ির সামনে এসে দরজায় খটখট করে আর তিনি দরজা খোলেন না। আর আমার শিলংয়ে যে পাড়ায় থাকতাম সেই পাড়াতে একটা ছিল শ্মশান, আর তার পাশেই আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে এক ভদ্রলোক ছিলেন। তিনি যে কোনো শবদেহ নিয়ে শ্মশানে গেলে তিনি তার সঙ্গী হতেন এবং তাদের সাহায্য করতেন। তিনি খুব শ্মশানের কাজকর্মের বিষয়ে খুব পারদর্শী ছিলেন, এমন থাকে সবখানেই। তো রাত বিরেতে লোকে এসে তাকে ডাকতো। তা আমারও মনে হতো অবনীবাবুর বাড়িতে এখন রাত বিরেতে লোকে এই করেই বোধহয় ডাকে। আমি যখন বড় হয়ে গেছি, অনেক বড়, মানে মধ্য বয়সে, তখন একবার শিলচর থেকে শিলং যাচ্ছি পাহাড়ি রাস্তা ঘুরে ঘুরে, তখন হঠাৎ করে অবনী বাড়ি আছে কবিতাটি মনে পড়ল। দুয়ার এতে ঘুমিয়ে আছে পাড়া, কেবলই শুনি রাতের করা নাড়া। অবনী বাড়ি আছো, বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চরে, পাড়ার মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো, আধে ক্লিন হৃদয় দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো। এই কবিতাটা মনে হতেই সে বাসে যাচ্ছি, মনের মধ্যে একটা সুরের কাঠামো জেগে ওঠে। অবনী বাড়ি আছোটা নানা ধাপে। এত বড় কবির কবিতা এই ভুলে যাওয়ার চেষ্টা করি। সাধারণত সুর হলে মনে না রাখলে ভুলে যেতে হয়, কিন্তু এই সুরটি এতই নাছর বান্দা হলো যে সে কবিতাটি মনে পড়লে এই সুরটি চলে আসে। তারপর আমার কিছু অনুজ বন্ধুর প্রশ্রয়ে এটাকে পুরো করি। আমরা আসলে মনে হচ্ছিল যে ছোটবেলা মনে হতো কাঠের পাটাতনওয়ালা দরজার বাইরে কেউ ডাকছে, অবনী বাড়ি আছে। আর বড় হয়ে মনে হলো মধ্যরাতে কেউ দরজায় ঘা দিচ্ছে না, আসলে মধ্যরাতই যেন আমাদের দরজায় এসে ঘা দিয়ে বলছে আমরা জেগে আছি কি। সেই থেকে এই সুরটা। পরে আমি শুনেছি লোপার একটি সুর, সমীর চট্টোপাধ্যায়, তারপরে শুনেছি অজিত পান্ডের করা একটি সুর, একটি শুনেছি রীতা গাঙ্গুলির সুর। আগে শুনলে নিশ্চয়ই আমি করতাম না, হয়ে গেছে, কি করা যাবে। তবে রেকর্ড করার সূত্রে কবি পত্নী বলেছিলেন যে এই সুরটাকে তার কবিতার সবচেয়ে কাছাকাছি মনে হচ্ছে। দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবলই শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো। এই অবনী বাড়ি আছো তিনটে ধাপের সুর, এটি প্রথম মনে জেগেছিল। তারপর বাকিটা দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবলই শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো, অবনী বাড়ি আছো। দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া, কেবলই শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো। বৃষ্টি পড়ে এখানে 12 মাস,
এখানে মেঘ গাভীর মতো চরে, বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চরে, পরাণ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনি বাড়ি আছো, অবনি বাড়ি আছো, অবনি বাড়ি আছো, দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া। কে বলি শুনি রাতের কড়া নাড়া, অবনি বাড়ি আছো। গেলেন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। আধে গেলেন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনি বাড়ি আছো, অবনি বাড়ি আছো, অবনি বাড়ি আছো, দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া। কে বলি শুনি রাতের কড়া নাড়া, অবনি বাড়ি আছো, অবনি বাড়ি আছো, অবনি বাড়ি আছো, দুয়ারেতে ঘুমিয়ে আছে পাড়া। কে বলি শুনি রাতের কড়া নাড়া, অবনি বাড়ি আছো। আরেকটি দুঃসাহস করেছিলাম, সেটাও তখন জানতাম না যে এটাতেও অনেকে সুর করেছে। তো এই দুঃসাহস আমি করতাম না। আমি তখন শিলচরে থাকতাম। যখন বঙ্গীয় পঞ্চদশ শতক যখন আসছে, সেটা সম্ভবত 1993 সাল বোধ হয়। তো তখন শিলচরের দূরদর্শনের একটি নববর্ষের বিশেষ অনুষ্ঠানের জন্যে জীবনানন্দের রূপসী বাংলার একটি কবিতার আবৃত্তির আবহে ওইটিকেই এটি গানের সুরে এটি নারী কণ্ঠে গাওয়ানোর জন্য আমাকে সুর করতে বলা হয়। এই যেমন রাজস্বীর কবিতার বইয়ের কথা দেবেশদা বলছিল, যেখানে চট্টগ্রামের কথা আছে, ইত্যাদি আছে। আমরা হচ্ছে পূর্ব বাংলার মানুষ। দেশ ভাগের পর পূর্ব বাংলা থেকে মা বাবারা আসামে গেছে। পূর্ব বাংলার যে মানুষ পশ্চিম বাংলায় এসছে, সেখানে এসে কোনো ধরনের রাষ্ট্রীয় বা সরকারি হেনস্থার শিকার হয়নি। একটা বাঙালি পরিমণ্ডল খুব বেশি হলে মনমান ইস্ট বেঙ্গল ঝগড়া হয়েছে, ঘটি বাঙাল বলে খোঁচাখুচি হয়েছে, শুটকি রান্না করে গন্ধ বেরোয়, ইত্যাদি হয়েছে। হ্যাঁ, এর বেশি কোনো রাজনৈতিক হিংসা, কারোর নাম ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া, ভোটার লিস্টে বাদ, এগুলো হয়নি। তো আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে যারা পূর্ববঙ্গ থেকে আসা মানুষ, তাদের কাছে এই জীবনভর এই হেনস্থার শিকার হতে হয়। ফলে আমরা ছোটবেলা থেকেই
একটা পূর্ব বাংলার প্রতি একটা একটা অমোঘ আকর্ষণ নিয়ে বড় হয়েছে। বাবা মায়ের চোখের দীর্ঘশ্বাসের মধ্যে, চোখের হঠাৎ করে জমে ওঠা জলের মধ্যে পূর্ব বাংলাকে দেখেছি। আমরা তো বাংলা দেখিনি, আমরা আসাম দেখেছি, আমরা ভাটিয়ালি গিয়েছি, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে গিয়েছি, থাকতাম শিলংয়ে, পাহাড়ি ছড়া দেখতাম, বলতাম কুমোরপাড়ার গরুর গাড়ি, দেখতাম ঘোড়ার গাড়ি যাচ্ছে। তো এই আমাদের কাছে বাংলাটা হচ্ছে স্মৃতিতে, প্রজন্মের স্মৃতিতে। ফলে আবার আসিব ফিরে বললে বুকের ভেতরে একটা বিদ্রুপের হাসি ভেসে ওঠে। আবার, যার একবারই হলো না আবার কি সে তো একবারই হলো না, তা আবার কি। ফলে সেখান থেকে বিষাদ চলে আসে। ফলে আবার আসিব ফিরে সুর করতে গিয়ে পরে যখন ওই লোপার গানটি শুনি, তার মধ্যে একটা উচ্ছলতা আছে, আনন্দ আছে, আবার আসবো। আসলে যে এই বঙ্গে জন্মেছে, বড় হয়েছে, সে আবারও আসবো বললে তো একটা আনন্দ কেঁপে উঠবে। আর যে দেখেইনি, ভিটেমাটি হারিয়েছে, তাকে আবার বললে তা তো চোখের জল আসবে, বলবো আবার কি, একবারই হলো না। তো ফলে আমার শু করতে গিয়ে বারবার আবাল্য শোনা হেমাঙ্গ বিশ্বাসের আমার মন কান্দের পদ্মাচরের লাইগা, ওই গানটা আমার কাকার গাওয়া, বাবার দীর্ঘশ্বাস, মায়ের চোখের জল, একটু চুপ করলে ভালো হয়। জরুরি কথা থাকলে বাইরে গিয়ে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই মনে হতো, সেই করতে গিয়ে ভেতরে বাজছিল আমার মন কান্দের পদ্মাচরের লাইগা, আর শুরু করছিলাম আবার আসিব ফিরে। কি করে একটা বিষাদের মাইনর কর্ড চলে আসে। খালি মনে হয় যদি পাখি হতে পারতাম, নদী জল হতে পারতাম, বাতাস হতে পারতাম, তবে কোনো কাঁটাতার থাকতো না, তবে কোনো রাজনৈতিক বিভাজন থাকতো না। আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে আবার আসিব ফিরে, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের কোলে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এক আঁধার ছায়ায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে আবার আসিব ফিরে, হয়তো বা হাসব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা, জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠে
চিল শালিখের বেশে আবার আসিব ফিরে, হয়তো দেখিবে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো দেখিবে লক্ষ্মী বেটা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশুরা উঠোনের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোররা ছেঁড়া সাদা পালে ডিঙাবায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক, আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে। শেষ গান গাইব। আমাদের পূর্বপুরুষের বাড়ি সিলেটে, সিলেটের গান দিয়ে শেষ করি। এই গান গীতিকারের নাম পাওয়া যায়, তিনি কোথায় থাকতেন কি করতেন কেউ জানে না। এর চিরন্তন বিরহের গান। আমি আর তুমি খুব কমই মেলে। আমাদের লোকগানে রাধার প্রতীক্ষার গান থাকে, রাধার কৃষ্ণর মিলনের গান খুব কম, বেশিরভাগ প্রতীক্ষার। রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্রনাথের সব আমিগুলো কিন্তু রাধা। পথ দিকে যায় গো চলে ডাক দিকে যায়, আমার ঘরে থাকাই তাই রাধার কথা। আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী, কক্ষে আমার রুদ্ধ দুয়ার, সে কথা যাই পাশরি, এ রাধার কথা। তুমি হচ্ছে কৃষ্ণ যে সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি, মোর ডানা নাই আছে একটাই, সে কথা যে যাই পাশরি। দূর থেকে যে শুধু বাঁশি ভোলায় আর রাধা বেরোতে পারে না। রাধা মানে কি? রাধা মানে হচ্ছে দৈনন্দিনতা, প্রতিদিনের জীবনের সংসারে আটকে পড়া জীবন। আর কৃষ্ণ হচ্ছে সুদূরের বাসী, আকাশের যখন লাল হয়ে সূর্যাস্ত হয়, ভোরে লাল হয়ে সূর্যোদয় হয়, সমুদ্র দেখে মেঘ দেখে পাহাড় দেখে এই যে উদাসী হয়ে যায়, কোথায় অফিস কোথায় বাড়ি কোথায় সংসার, এই যে উদাস হয়ে যাওয়া, এটা হচ্ছে কৃষ্ণ, এটা জীবন জিজ্ঞাসা। আর দৈনন্দিনের যে শৃঙ্খল, সেটা হচ্ছে রাধা। এই রাধা আর কৃষ্ণ কখনো মেলে না, তুমি আর আমি। আর লেবাননের কবি কালিল জিবরান বলেছেন, এই যে তোমার আর আমার দুজনের মধ্যে যে এই যে ব্যবধান, কখনো মিলতে পারি না, এই যে দূরত্ব, বিরহের যে দূরত্ব, মাঝখানে যে ফাঁকটা,
সেটার মধ্যেই পৃথিবীর যাবতীয় শিল্পের জন্ম। শিল্প আসলে বিরহ থেকেই জন্ম হয়। এই গানেও এই তুমির সন্ধান করতে করতে ভক্ত তুমিকে খুঁজে ঈশ্বরে, প্রেমিক তুমিকে খুঁজে প্রেমে, সমাজ বিপ্লবীরা একদিন নতুন সকাল আসবে, তার মধ্যেই তুমিকে দেখে, রাত জেগে চিত্রকর ছবি আঁকে, কবি কবিতা লেখে ছিঁড়ে ফেলে দেয়, লেখে ছিঁড়ে ফেলে দেয়, পছন্দ হয় না। সবই আসলে তুমির সন্ধান, তুমির সাথে সংলাপ। আমাদের সিলেটের লোককবি বলছে, আমি তোমারও লাগিয়া রে ঘর বাড়ি সারিলাম রে, সাগর শিশিলাম রে মানি পাইবার আসে, আমি তোমারও লাগিয়া রে ঘর বাড়ি সারিলাম রে, সাগর শিশিলাম রে মানি পাইবার আসে, আমি তোমারও লাগিয়া রে ও বন্ধু রে, তোমার পাগল আমি রে বন্ধু, জানে দেশের লোকেরে, জানে দেশের লোকে, ও বন্ধু রে, তোমার পাগল আমি রে বন্ধু, জানে দেশের লোকেরে, জানে দেশের লোকে, পাষাণ হইয়া মারলে সুরি, পাষাণ হইয়া মারলে সুরি, অভাগিনীর বুকে রে মানি পাইবার আসে, আমি তোমারও লাগিয়া রে ঘর বাড়ি সারিলাম রে, সাগর শিশিলাম রে মানি পাইবার আসে, আমি তোমারও লাগিয়া রে ও বন্ধু রে, নদীর কাছে কইলে দুঃখ পানি যায়ু যাইয়া রে, পানি যায়ু যাইয়া, ও বন্ধু রে, নদীর কাছে কইলে দুঃখ পানি যায়ু যাইয়া রে, পানি যায়ু যাইয়া, আর বৃক্ষের কাছে কইলে দুঃখ, আর বৃক্ষের কাছে কইলে দুঃখ, পত্র যায় ঝরিয়া রে মানি পাইবার আসে, আমি তোমারও লাগিয়া রে বন্ধু রে, সুখের কপাল দুঃখের কপাল সুখ হইল না, ফিরি দেশে দেশে রে, ফিরি দেশে দেশে, আর
বলেছিল সুখ, দুঃখ বলতে গেলে সুখ বলেছিলেন। আর রবীন্দ্রনাথের গান গাইতো সুখ আর দুঃখর চেয়ে খারাপ জিনিস আছে, আসল তো হচ্ছে আনন্দ। রবীন্দ্রনাথ সুখকে পরিত্যাজ্যই বলেন, আনন্দ তার গভীরে হয়তো দুঃখের অশ্রু ফিরে থাকে। লোককবি বলছে, দুঃখের কপাল সুখ হইল না, ফিরি দেশে দেশে রে, ফিরি দেশে দেশে। সুবল যুগল দাসে জন্মাবধি, যুগল দাসে জন্মাবধি, চোখের জলে ভাসে রে মানি পাইবার আসে। আমি তোমারও লাগিয়া রে ঘর বাড়ি সারিলাম রে, সাগর শিশিলাম রে মানি পাইবার আসে। সাগর শিশিলাম রে মানি পাইবার আসে, সাগর শিশিলাম রে মানি পাইবার আসে। আমি তোমারও লাগিয়া রে রূপপাল। এবার তাকে বরণ করে নেওয়ার পালা। আমি মঞ্চে ডেকে নিচ্ছি রাজস্বী দাকে এবং সোমাদিকে। জোরে একবার করতালি হয়ে যাক। আমাদের এবারের শিল্পী শ্রী স্বরূপ পাল। হিন্দি গাইতে বলেছিল মনে আছে? ও ওইখানে ওপরটায় ওপরে আবার হবে ডাকলে। শুনছি, ঋদ্ধ হচ্ছি। সত্যি আজকে সন্ধ্যেটা আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য রাজশ্রীকে খুবই ধন্যবাদ জানাই। এবং আপনারা সবাই এত অনেকটা রাত হয়েছে তবু আছেন, এটা দেখে খুব ভালো লাগছে। কিন্তু কারণ সব জায়গায় তো খালি জায়গায় মোটামুটি গান গাইতে হয় আমাদের। তা শুভদাও নিজের কম্পোজিশন গাইলেন। আমার অবশ্য নিজের কম্পোজিশন নয়, আমার রেকর্ড করা একটি গান আমার গলায়। কথা লীনাময় পাত্র, সুর শ্যামল বন্দ্যোপাধ্যায়। আমিও একটা নতুন গান আপনাদের শোনাই, তারপর পুরনো গানে যাব। একটু বাড়ান তো ভয়েসটা। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হাজার পথ ক্লান্ত ঘোরা ফেরা, তার বদলে একটিবার তোমায় ছুঁতে পাওয়া। ও স্বপ্ন, ও স্বপ্ন, তোমার
কাছে ফেরা, হাজার পথ ক্লান্ত ঘোরা ফেরা, তার বদলে একটি বার তোমায় ছুঁতে পাওয়া। ও স্বপ্ন, ও স্বপ্ন, তোমার কাছে ফেরা, হাজার পথ ক্লান্ত ঘোরা ফেরা। হাজার কথার কাহিনী, হাজার কথার কাহিনী না বলে যদি একটি কথা বলার সুযোগ মেলে, হাজার কথার কাহিনী না বলে যদি একটি কথা বলার সুযোগ মেলে। ও ভালোবাসা, ও ভালোবাসা, হৃদয় খুলে দেব তোমায় ধরা, হাজার পথ ক্লান্ত ঘোরা ফেরা। হাজার ফুলের মালাটি না গেঁথে যদি একটি ফুল দিতে পারি হাতে, সেই অনুরাগ, সেই অনুরাগ হয়ে থাকুক এই জীবনে ঘেরা, হাজার পথ ক্লান্ত ঘোরা ফেরা, তার বদলে একটি বার তোমায় ছুঁতে পাওয়া। ও স্বপ্ন, ও স্বপ্ন, তোমার কাছে ফেরা, হাজার পথ ক্লান্ত ঘোরা ফেরা। এরপর একটা চেনা গানই গাই। আমাদের সবারই পরিচিত খুবই গান, পছন্দের গান।
আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। তারা যেন ভালোবেসে আলো জেনেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। তারা যেন ভালোবেসে আলো জেনেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মনে নিচে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। পথ মোরে খোঁজে, মন যা বুঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না পথ মোরে খোঁজে, মন যা বুঝে না বুঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর্পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারি গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। থ্যাংক ইউ। আমার সাথে যারা বাজাচ্ছে সবাই তো অতি পরিচিত মুখ, খুব পছন্দের যন্ত্রশিল্পী এবং আমারও বন্ধু সবাই, তাদের সবার জন্য জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ। ললিতা ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল নিতে যাব না, যাব না। ও ঘাটে জল নিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না।
দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। নিশিরাতে বাঁশি তার শীত কাটি হয়ে, চুপি চুপি ঘরে সে বাজে রয়ে রয়ে, নিশিরাতে বাঁশি তার শীত কাটি হয়ে, চুপি চুপি ঘরে সে বাজে রয়ে রয়ে, যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি এমন তার খেলনা ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল নিতে যাব না যাব না, ও ঘাটে জল নিতে যাব না যাব না, ও সখী অন্য ঘাটে চল না ললিতা, ওকে আজ চলে যেতে বল না ললিতা, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে বল না। পিন্টু ভট্টাচার্য একটা গান দিয়ে শেষ করছি। এক তাজমহল গুরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, না থাকুক যমুনা কাছাকাছি ক্ষতি নেই, দুটি চোখে যমুনাকে ধরো, এক তাজমহল গুরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে, না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই, দুটি চোখে যমুনাকে ধরো, তাজমহল গুরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। না থাকুক গায়ে তার চুনি পান্না, তোমার প্রেমের ছোঁয়া রেখে প্রীতির অলঙ্কারে ঢেকে, তাকে আরো অপরূপা করো, এক তাজমহল গুরু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে।
তোমার প্রাণের আলো জেলে মনের জোছনাটুকু ঢেলে তাকে আরো অপরূপা করুন। হ্যাঁ, তাজমহল গড়ু হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে না থাক যমুনা কাছাকাছি ক্ষতি নেই। দুটি চোখে যমুনাকে ধরো, হ্যাঁ, তাজমহল গড়ো হৃদয়ে তোমার আমি হারিয়ে গেলে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ শ্রী স্বরূপ পালকে। আবারও অনেকখানি ভালো লাগা ছড়িয়ে গেল আমাদের মধ্যে। আমাদের এবারের শিল্পী শ্রীমতী সঙ্গীতা মিত্র। রাজস্বিতা এবং সোমাদি শিল্পীকে বরণ করে নিচ্ছেন। জোরে একবার করতালি হয়ে যাক শিল্পীর জন্য। শুভ সন্ধ্যা সকলকে। আমার আভূমি প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানাই। এত বড় বড় শিল্পীদের মাঝে রাজশ্রীদা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানে, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞতার্থ। আজকের এই অনুষ্ঠানের আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে ছোটোবেলা থেকে আমার বাবার কাছে আমার গান শেখা ঠিকই, কিন্তু তারপরে আমার সঙ্গীত এই পথ চলা রাঙামাটির হাত ধরে। এবং রাঙামাটির দুটো স্তম্ভ শ্রীমান উত্তম চক্রবর্তী এবং শ্রীমতী নন্দিতা সরকার, এদের শাসন ভালোবাসা সব কিছু নিয়েই আমাদের রাঙামাটি এগিয়ে চলছে। আমার শিক্ষিকা নন্দিতা সরকার আজ আমার পাশে। আচ্ছা, এবার আমি আমার শুরু করছি। প্রথম গানটি বনশ্রী সেনগুপ্তর গাওয়া একটি বিখ্যাত গান আজ বিকেলের ডাকে। আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি পেলাম। রঙিন খাবি যত্নে লেখা আমার নাম, আজ বিকেলের ডাকে তোমার চিঠি
ধন্যবাদ জানাই শ্রীমতী সঙ্গীতা মিত্র এবং শ্রীমতী নন্দিতা সরকারকে, তার সাথে আমার সকল যন্ত্রশিল্পী দাদাদের। অনুষ্ঠানের একেবারে শেষ বিন্দুতে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবার আমি রাজস্বীদাকে ডেকে নেব, ধন্যবাদ জ্ঞাপন করে তিনি আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আমার টার্গেট ছিল 9টার মধ্যে শেষ করা, কারণ আমরা নাটক করতে গিয়ে আমাদের অনেক নাট্যগুরু, তার মধ্যে কুন্তল মুখোপাধ্যায়, কুন্তলদা আমাদেরকে বরাবর শিখিয়েছেন যে একটা অনুষ্ঠান তখনই সফল হয় যখন তুমি কমফোর্ট টু দ্য, মানে যে আমাদের দর্শক যারা, লিসেনার যারা, তাদেরটা দেখবে। আমি অনুষ্ঠান করে যাচ্ছি, রাত 10টায় শেষ করলাম, দারুণ অনুষ্ঠান হলো, তারপরে তারা কি করে বাড়ি ফিরবে, কি করে অসুবিধায় পড়বে, এটা বড় কথা না। আমার টার্গেট ছিল 9টার মধ্যে শেষ করা, 10 মিনিট দেরি হলো। আশা করি এইটুকুনি হয়তো আপনারা মার্জনা করে নেবেন। আজকে যারা এসছেন, বারবার করে বলছি, আগেও বলেছি যে আমি জানি তারা আমাকে ভালোবেসে এসছেন। এই ভালোবাসার প্রত্যুত্তর আমি কি করে দেব আমি জানি না, কিন্তু একটা ভালো অনুষ্ঠান আপনাদের সামনে দিতে চেয়েছিলাম। বই প্রকাশের অনুষ্ঠানকে তৈরি করে আমার বইয়ের মধ্যেই লেখা আছে, আমি নিজেকে কবি ভাবতে পারি না, আমি লিখেওছি। আপনারা দেখেছেন আমার যে ইনভাইটেশন কার্ড, তার মধ্যেও লেখা ছিল কবিতা লেখক। কবিতা লেখক থেকে কবি হয়ে ওঠার যে মানে ধৃষ্টতা, সেটা বোধহয় এই জন্মে আর আমার দ্বারা দেখানো সম্ভব হবে না। আপনারা সবাই এসছেন, অনুষ্ঠান সবার, আমাকে যেটুকুনি সবাই বলেছে যে খুব ভালো অনুষ্ঠান হয়েছে, এটাই আমার অত্যন্ত পাওনা। আমি আমার অতিথি শিল্পী যারা এবং দর্শক যারা, সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। নমস্কার।